স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্ষুব্ধ এনামুল হক বিজয় বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে করতে চান মামলা। 9 ক্রিকেটারের তালিকায় আছেন মোট 4 জন জাতীয় দলে খেলা ক্রিকেটার। বিজয় প্রমাণ এবং স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত দেখতে চান, তা না হলে দিয়েছেন লড়াই করে যাবার ঘোষণা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। তাদের এতটুকু কি গার্ডস নাই বলার যে একদম সামনে এসে হ্যাঁ বিজয় দোষী এই প্রমাণ? মানে আপনার কি কোনো ধারণা ছিল যে এই ধরনের কোনো কিছু আসতে পারে ঠিক অপশনের আগের দিন? আনবিলিভেবল। এটা কেন হবে, কিভাবে হলো এটা তো জানি না কিছু। মানে এখন স্টেপটা কি নেবেন? এখন কিচ্ছু না, মানে আমার লয়ার যাচ্ছে, এখন কনফারেন্স হবে, আমি বিসিবির এগেইনস্টে যা স্টেপ নিতে পারি সর্বোচ্চ স্টেপগুলো নিব। আমি আমাকে প্রোটেক্ট করার জন্য আমাকে এইভাবে অসম্মানিত করতে পারে না। আপনার যদি এভিডেন্স থাকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন আমার নামে। আপনি আমাকে দোষী প্রমাণ হয়েছে যে আমি এই করছি, এই কারণে বিজয়কে দেওয়া হচ্ছে, দ্যাটস ইট। কিন্তু আপনি পুতুর করে এই কি অভিযোগ, হ্যাঁ এটা করতে পারে, কি হবে এটা মনে করছে, এরকম আমতা করে তো কাউকে সাসপেন্ড করতে পারেন না বা কাউকে দূরে রাখতে পারেন না খেলার থেকে। আমি তো একদম কোনো কি এমন না যে আমি একদম নর্মাল একটা প্লেয়ার বা নর্মাল হোক আর যেই হোক, আমি বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করতেছি মাত্র 6 মান্থ এগো। আর তাকে এভাবে আপনি বা যে কোনো আপনার সঙ্গে কি এর মধ্যে থাকে না যে মানে যে ইনভেস্টিগেশন করার যে ব্যাপারগুলো, এর মধ্যে কি আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু এই ইস্যুগুলোতে করা হয়েছিল? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ শেষে আমি গেছি, আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে আমি সেগুলো উত্তর দিছি সুন্দর করে। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি তাদেরকে বলছি বলেন আমি কোনটা কি বলছি, আমি সম্পূর্ণ সুন্দর করে বলা হয়েছে যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি কিভাবে চিন্তা করছি, কিভাবে প্ল্যান হয়েছে। কিন্তু আমি কোনো ইলিগালি কোনো কিছু করি নাই যেটা আমার দেশের সাথে বিট্রয় হবে, যে টিমের সাথে বিট্রয় হবে বা কোনো প্লেয়ারের সাথে বিট্রয় হবে, এমন কোনো কিছু করি নাই যেটা নিয়ে আমি শাস্তি ভোগ করতে পারি। আই এম নট এ গিলটি। আমার ডিসিশন ভুল হতে পারে কিন্তু ইন্টেনশন কখনো ভুল ছিল না। আমি সম্পূর্ণ ক্লিয়ার করছি এবং আশা করি এটার আমার দিকে ফয়সালা আসবে এবং আমি সঠিকই থাকবো ইনশাল্লাহ। আরো অনেক ঘটনা সামনে আসবে, অনেক বক্তব্য সামনে আসবে, ঠিক বিষয়গুলো কোন দিকে যায়, পানিটা আসলে কোন দিকে গড়ায়, সেটাই কিন্তু দেখার অপেক্ষা। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। দেশের ক্রিকেটের কালো অধ্যায়ের অংশ হলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিপিএল এর নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে। অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে তাকে। এখনো কোনো প্রমাণ প্রকাশ্যে আনেনি ক্রিকেট বোর্ড। তবে একটা প্রশ্ন উঠছে এই ক্রিকেটারকে ঘিরে বারবার কেন অভিযোগ? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং এর কালো থাবা উঠে এসেছে 9 জন ক্রিকেটারের আমলনামা। মোসাদ্দেক হোসেন সৈকতের নামটাও বাদ যায়নি ফিক্সিং এর ফিরিস্তি থেকে। লোভ, মোহ আর অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফাঁদে পড়ে এ যাত্রায় খোয়ালেন কি নিজের ক্যারিয়ার? পারফরমেন্স দিয়ে যতবার আলোচনা এসেছেন সৈকত, তার থেকে কোনো অংশে কম কথা ওঠেনি তার ব্যক্তিগত জীবন আর মাঠের বাইরের কাণ্ডকীর্তিতে। এবার তো ফিক্সিং ইস্যুতেই ফেসে গেলেন, বাদ পড়ে গেলেন বিপিএল এর নিলাম থেকে। নিজেকে নির্দোষ দাবি করবেন নাকি মেনে নিবেন সব অভিযোগ? সৈকত যেন সব নেগেটিভ আলোচনার সবচেয়ে বড় ফিগার। গেল বিপিএলে অকশনে ছিলেন অবিকৃত, এরপর ঢাকা ক্যাপিটালস মাঝপথে দলে ভেড়ায়। ঠিক সেই আসরেই ওর বিরুদ্ধে আসে ফিক্সিং কাণ্ডের অভিযোগ। ক্রিকেটের ক্রাইমে সৈকত জড়িয়ে পড়েছেন বলেও খবর হয়েছিল সেবার। মাঠের বাইরে থেকে ক্রিকেটের বাইরে যদি যান, সেখানেই সৈকতকে খুঁজে পাবেন ভিলেন হিসেবে। বিয়ের পর স্ত্রীর কাছে যৌতুক দাবি করে খবরের হেডলাইন হন। নানানভাবে তা অস্বীকার করে পারও পেয়ে গিয়েছিলেন বারবার। কিন্তু বিসিবির অভিযোগের তীর এবার কোন ঢালে সামলাবেন সৈকত? গেল আসরের পর থেকেই বিসিবি তদন্ত কমিটি গঠন করে। ক্রিকেটারদের সেই ফিরিস্তি জোগাড় করে নিলামের একদিন আগে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় মোসাদ্দেক সৈকতকে। আসলেই ম্যাচ গড়াপেটার মতো জঘন্য কাজে সৈকত জড়িত ছিলেন কিনা সেই প্রমাণ তো বোর্ডের হাতেই। নিজেকে নির্দোষ প্রমাণ না করে এবার আর পার পাওয়ার উপায় নেই। কেননা অভিযোগ প্রমাণিত হলে আইসিসি থেকেও ব্যান সৈকত। আর তার সামলে এই বয়সে আর ক্রিকেটেই ফিরতে পারবেন কিনা সে নিয়ে আছে জোর সন্দেহ। অপার সম্ভাবনা নিয়ে জাতীয় দলে আসা এই তারকা অচিরেই ঝরে পড়েছেন। ওয়ানডে টি20 ক্রিকেটের জন্য ভালো অপশন হতে পারতেন। প্রায় 2.5 বছর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দিয়ে আবার ফিরতে পারতেন। কিন্তু সেই সুযোগটাও নিজেই নষ্ট করলেন কিনা কে জানে।
ক্যারিয়ারের মাঝপথে এসে যে ফিক্সিংয়ের অভিযোগ আসলো মোসাদ্দেকের বিরুদ্ধে তা প্রমাণিত হোক বা না হোক, কালো দাগ যা লাগার লেগে গেছে। বিসিবির অভিযোগের পাতা থেকে নাম কাটার কোনো রাস্তা কি মোসাদ্দেকের জানা আছে? শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো, নাকি একজন ফিক্সার হয়েই ক্যারিয়ারের ইতি টানবেন সৈকত? আর সত্যি যদি এমন কিছু তিনি করে থাকেন, তবে এতদিনে কার জোরে পার পেয়ে ক্রিকেটটা খেলে গেলেন দিব্যি? সেই প্রশ্নের উত্তরটাও আপাতত তোলা থাকলো সময়ের হাতে। আবু নাইম, ৭১। বিসিবির নবনির্বাচিত কমিটির অধীনে প্রথম বিপিএল। নতুন কমিটি ফিরিয়ে এনেছে পুরনো নিয়ম, ড্রাফট নয়, এবার হবে নিলাম। নিলামের আগেই আবার ফিক্সিং ইস্যুতে বাজার গরম। দুয়ে 4 মিলিয়ে দর্শক মহলেও রবিবারের নিলাম নিয়ে আগ্রহ চরম। বিপিএল নিলামের খুঁটিনাটি নিয়ে ফয়সাল হাবিবের রিপোর্ট। এই ব্যক্তিকে দেখে কি চেনা চেনা লাগে? কোথায় যেন দেখেছি ধরনের চিন্তা মাথায় আসে। আপনি পাঁড় ক্রিকেট ভক্ত হলে হওয়ার কথা এমনটাই। না চিনলেও অবশ্য সমস্যা নাই। স্ক্রিনের ব্যক্তির নাম ওরমান রাফে নিজাম। 2012 এবং 13 সালে বিপিএলে খেলোয়াড় কেনাবেচা হয়েছিল নিলাম প্রক্রিয়ায়। পরিচালনা করেছিলেন এই নিজাম। আবার যেহেতু ফিরছে নিলাম, তারও ডাক পড়েছে। বিপিএল নিলামের হ্যামারটা এবার থাকবে নিজামের হাতে। 12 নম্বর বিপিএলে এসে পুরনো 2 দলের সাথে আছে নতুন 4টা, কিন্তু নিলামের অভিজ্ঞতা নাই কারোরই। মূল মঞ্চে যেন তালগোল পাকিয়ে না ফেলেন দলের মালিকরা, তাই শনিবার হয়েছে ডেমো অকশন, যেখানে নিলাম পরিচালনাকারী প্লেয়ারদের নাম ডেকেছেন এক এক করে, আর দল মালিকেরা নিজেদের বোর্ড তুলে দাম বাড়িয়েছেন। সব মিলিয়ে নতুন আঙ্গিকে বিপিএল ফেরার দ্বারপ্রান্তে টুর্নামেন্ট সংশ্লিষ্টদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। অবশ্য এই উৎসবে কালো দাগ ফেলেছে ফিক্সিং ইস্যুতে 9 ক্রিকেটারের নাম কাটা যাওয়া। যারা রেড ফ্ল্যাগ আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না। না গ্রাউন্ডে থাকতে পারবে, না ড্রেসিং রুমে থাকতে পারবে, না বাসে চড়তে পারবে, না হোটেলে থাকতে পারবে। এইটাই হচ্ছে নিয়ম। সারা ওয়ার্ল্ডে এইভাবেই ইন্টিগ্রিটি ইউনিট চলে। সো উই আর গাইডেড বাই দ্য ইন্টিগ্রিটি ইউনিট। এর আগে ফিক্সিং নামক পাপের সাথে যাদের নাম জড়িয়েছে তারা তো শাস্তি পাচ্ছেনই। ভবিষ্যতে যেন এই ইস্যুতে আর কোনো গোলমাল না হয়, বিপিএলে সেই ব্যবস্থাও করছে গভর্নিং কাউন্সিল। এদিনই 6 দলের মালিকপক্ষকে নিয়ে ইন্টিগ্রিটি সেশন আয়োজন করে বোর্ড। সারাদিন নিলাম উপলক্ষে ব্যস্ততা পার করার পর খেলোয়াড় কেনার কৌশল ঠিক করতে করতে দল মালিকদের রাতেও ঘুম ভালো হওয়ার কথা নয়। নিলামে মোট 158 জন দেশি ক্রিকেটার থাকছেন। প্রতিটা দল অন্তত 12 জন দেশি ক্রিকেটার কিনতে পারবে। খরচ করতে পারবে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। এদিকে নিলামে উঠছেন 220 বিদেশি ক্রিকেটার। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সুইডেন, সব দেশ থেকেই আছে প্রতিনিধিত্ব। 6 দলের প্রতিটাকে অন্তত 2 জন করে বিদেশি ক্রিকেটার কিনতেই হবে নিলাম থেকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট জনপ্রিয় হয়েছিল আইপিএল দিয়ে। খেলোয়াড় কেনাবেচাও তখন থেকেই শুরু। শুনতে অদ্ভুত হলেও বেশ উপভোগ্য এই প্রসেস অ্যাডাপ্ট করেছিল বিপিএলও। কিন্তু নানা অব্যবস্থাপনায় নিলাম হারিয়ে গিয়েছিল বিপিএল থেকে। মালিকদের চাহিদায় জনপ্রিয় এই প্রসেস যখন ফিরছে বিপিএলে, তখন আর যেন কোনো গরমিল না হয় খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নিশ্চিত করতে হবে বিসিবিকে। ফয়সাল হাবিব, ৭১। অবশেষে জয় পেল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 4 উইকেটে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। সিরিজে ফিরেছে 1-1 সমতা। 50 পেয়েছেন ক্যাপ্টেন লিটন দাস। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। ম্যাচের এই মুহূর্তটাই হতে পারত বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 লড়াইয়ের ভাইটাল মোমেন্ট। ছোটখাটো একটা ব্যাটিং বিপর্যয় তখন সামাল দিতে ব্যস্ত 2 আইরিশ ব্যাটার লোরকান টাকার আর জর্জ ডকরেল। সহজ একটা রান আউটের সুযোগ পেয়েছিলেন উইকেট কিপার ক্যাপ্টেন লিটন দাস, কিন্তু বলটা বেরিয়ে গেল হাত ফসকে আগেই। ডকরেল টাকারের এই জুটি পরে পথ দেখিয়েছে অতিথিদের। ফিনিশিং টাচটা ওদের মনের মতো না হলেও দলীয় রান ঠিকই নিয়ে যেতে পেরেছে 170-এর কোঠায়। প্রথমে ব্যাট করতে নেমে আইরিশদের ছিল ওই আগের দিনেরই পলিসি, মারো এবং মারো। চট্টগ্রামের 22 গজে তাই ঝড় ওঠে প্রথম থেকেই। টিম ট্র্যাক্টর কিংবা পল স্টার্লিং কাউকেই থামানো যাচ্ছিল না যেন। ওদের ওপেনিং জোটেই 4.4 ওভারে ওঠে 57 রান। সেই জুটি ভাঙে ক্যাপ্টেন স্টার্লিং এর উইকেটে। কাজের কাজটা করেছেন তানজিম সাকিব। 14 বলে 19 রানে অধিনায়ক থামলেও থামেনি আয়ারল্যান্ড। পাওয়ার প্লের সুবিধা আদায় করে নিয়েছে 16 আনা। ওই 1 উইকেটের বিনিময়েই প্রথম 6 ওভারে ওরা স্কোরবোর্ডে জমা করে 71 রান। পরের উইকেটটা টাইগাররা পেয়েছে আইরিশদের দলীয় 88 রানে। টিম ট্র্যাক্টর 25 বলে 38 রান করে ফিরেছেন মাহদি হাসানের বলে স্ট্যাম্পড হয়ে।
তার ভাই হ্যারি ট্যাক্টর অবশ্য এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। মাহাদির বলেই ফিরেছেন 11 বলে 11 রানে, তবে হাল ধরেছেন লোরকান টাকার। তাকে ভালো সঙ্গ দিয়েছিলেন জর্জ ডকরেল। আইরিশ ব্যাটিং অর্ডার যখন হঠাৎই স্লিপ করতে শুরু করে তখন রিকভারির কাজটা করেছে এই পার্টনারশিপ। তারা স্কোরবোর্ডে তুলেছে 44 বলে 56 রান। ডকরেল সাইফুদ্দিনের বলে আউট হয়েছেন 18 রানে, আর টাকার ইনিংসের শেষ বল পর্যন্ত টিকে ছিলেন। রান আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে 41। আয়ারল্যান্ডকে টাইগাররা আটকে ফেলে 170 রানে। যদিও ব্যাটিংয়ে আগের ম্যাচের অভিজ্ঞতা ভালোই চোখ রাঙাচ্ছিল টাইগার সমর্থকদের। যেখানে বাঘের ভয় সেখানেই যেন সন্ধ্যা নেমে আসতে শুরু করে, কারণ ব্যক্তিগত মাত্র 7 রানেই রান আউটে কাটা পড়েন ওপেনার তানজিদ তামিম। এবারে মঞ্চে হাজির নতুন নায়ক লিটন নিলেন অ্যাঙ্করের রোল, আর ক্যাপ্টেনের দেয়া আশ্বাসে বিশ্বাসে রানের ফোয়ারা ছোটালেন পারভেজ ইমন। দুজনে মিলে গড়লেন 43 বলে 60 রানের জুটি। ডিলানির বলে মিসটাইমিংয়ে ডকরেলের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ইমন মারলেন 5টা বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারি। 153 স্ট্রাইক রেট, নামের পাশে 28 বলে 43 রান। ইমন ফিরলেও দলের আসল যোদ্ধা তখনও শুরুই করেননি খেল। ইনজুরির ধাক্কাটা সামলালেন লিটন দাস, তারপর একটানা শাসন শুরু করলেন আইরিশ বোলারদের। ক্যারিয়ারের 16 নম্বর 50ও পূরণ করলেন 34 বল খেলে। 57 রানে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এই যাত্রাপথে লিটন মেরেছেন 3টা করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। সাইফ হাসান লিটনের পিছুই নিয়েছেন। ক্যাপ্টেনের সাথে তার 31 বলে ছিল 52 রানের জুটি। আউট হওয়ার আগে সাইফের ব্যাটে 16 বলে 22। নুরুল হাসান সোহানের সাথে আগের ম্যাচে সুপার পারফর্মার তাওহিদ হৃদয়ের ফিনিশিং করার চেষ্টা, তবে সেটা দারুণ এক রান আউটে ব্যর্থ করে দেন আইরিশ কিপার লোরকান টাকার। হৃদয় আর সোহানের ব্যর্থতার পর মঞ্চের আলো পুরোপুরি কেড়েছেন সাইফুদ্দিন। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে বাংলাদেশের জয় করেছেন নিশ্চিত। খেলেছেন 7 বলে 17 রানের ক্যামিও ইনিংস। ব্যাটিং অর্ডারের ডেপথ টাইগাররা কাজে লাগালো এভাবেই। 4 উইকেটের এই জয়ে বাংলাদেশ সিরিজে ফেরালো সমতা। খালিদ জামিল, 71। ঢাকার ক্লাবগুলোর ডিপিএল বয়কটের ডাকে অচলাবস্থা ক্লাব ক্রিকেটের বিপর্যয় কাটাতে ক্লাব প্রতিনিধি এবং ক্রিকেটারদের সাথে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অচলাবস্থা কাটানোর ব্যাপারে এখনও আশাবাদী বিসিবি, একই সাথে সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতিও নিচ্ছে বোর্ড। একটা ফলপ্রসূ আলোচনা করেছি এবং আলোচনায় আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমাদের খেলোয়াড়রা, আমাদের ক্লাবের কর্মকর্তারা, কোয়াব কর্মকর্তারা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তো আজকে আমরা যে আলোচনার আউটকাম হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট ডিভিশন লিগটা শুরু করব ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে, এবং দলবদল তো না, যে টোকেনগুলো নেওয়া হচ্ছে সেটা আমরা যাতে অন্যান্য যারা লেফট আউট হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য 5 এবং 6 তারিখ পর্যন্ত আমরা সেটা এক্সটেনশন করেছি, এবং আশা করছি যে সব ক্লাবগুলো ফার্স্ট ডিভিশনে আসবে এবং আমরা সেটা ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে শুরু করব। যে খেলোয়াড়গুলো সুযোগ না পাবে আমরা ক্লাবের সাথে আলোচনা করেছি, একটা ফলপ্রসূ কিছু করতে চাচ্ছি। সেটা হতে পারে যারা খেলার সুযোগ পাবে না তাদেরকে দিয়ে শুধুমাত্র একটা ক্রিকেট বোর্ড একটা ইভেন্ট চালু করতে পারে। স্বপ্ন থেকে মাত্র কয়েক সিঁড়ি দূরে ইংল্যান্ড প্রবাসী 2 ফুটবলার ক্যাসপার হক ও ইব্রাহিম নওয়াজ। জুনে ট্রায়ালে সবাইকে মুগ্ধ করলেও বাফুফে থেকে কল আসেনি। লাতিন বাংলা সুপার কাপ দিয়ে লাল সবুজ জার্সি গায়ে জড়াবেন 2 ইয়াং ফুটবলার। নতুনদের বাজিয়ে দেখতে চায় বাফুফেও। আয়োজকরা মুখিয়ে ব্রাজিল আর্জেন্টিনার 2 ক্লাবকে রাজকীয় সংবর্ধনা দিতে। হাসান সজীবের রিপোর্ট। গেল জুনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন প্রবাসী ফুটবলাররা। ট্রায়ালে বেশ কয়েকজন নজর কাড়লেও তাদের সুযোগ মেলেনি বাংলাদেশে। তবে এবার সেই আক্ষেপ দূর হচ্ছে। লাল সবুজের জার্সিতে খেলতে ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ক্যাসপার হক আর ইব্রাহিম নওয়াজ। ট্রায়াল দিয়েও ডাক না পাওয়া এই ফুটবলাররা এবার সবাইকে চোখে আঙুল দিয়ে নিজেদের জাত চেনাতে পারবেন কিনা সেদিকেই থাকছে স্পটলাইটের পুরোটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। Just wanted to say thank you for the Football Federation for giving me this opportunity to go into Bangladesh and play in the Latin Bangla Super Cup. I'm very excited for it, and hopefully this is the first step into a longer career there. Hello Bangladeshi fans, it's Ibrahim. Personally make myself proud by representing my home country. I can't wait to do good things on the pitch and off the pitch,
make the fans happy. লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন জায়ান আহমেদ, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম। তবে শেষ পর্যন্ত তাদের পাওয়া যায়নি। তাতে দর্শকদের মতো হতাশ আয়োজকরাও। তবে আসরটা যে লেভেলেরই হোক, সেখানে তরুণ ফুটবলাররা পাচ্ছেন নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ। অ্যাকচুয়ালি জায়ান ফাহমিদুলের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম, অফকোর্স নো ডাউট। অ্যান্ড দর্শক যেহেতু আরও এক্সপেকটেশন ছিল হাইলি, যেহেতু বেশ কিছুদিন আগে যখন আমরা মানে অনেক বড় একটা লিস্টের মধ্যে তাদের নাম ছিল, তো অফকোর্স আমিও এক্সপেক্ট করেছিলাম তারা খেলুক। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো আরও ভালো কিছু চিন্তা করেছেন, হয়তো চিন্তা করলেন যে এর যেটা আরও নতুনকে দিয়ে খেলানো যায়। জায়ান ফাহমিদুল ওরা তো অলরেডি ন্যাশনালে খেলছে, এই ধরনের চিন্তাও হয়তো তারা করেছেন। স্কোয়াডে পরিবর্তন এলেও আয়োজনে কমতি থাকছে না। প্রতীক্ষিত পরিমাণ টিকিট বিক্রি না হলেও তা নিয়ে মাথা ব্যথা নাই এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের। ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে মঙ্গলবার আসা ক্লাব দুটি পাবে রাজকীয় সংবর্ধনা। আমি চাচ্ছি যে আয়োজনটা সুন্দর মতো হোক। টিকিটে ওইভাবে রেসপন্স হয়তো পাওয়া যাচ্ছে না বললে ভুল হবে, আবার যাচ্ছে বললেও ভুল হবে না। ব্রাজিল আর্জেন্টিনা 2 তারিখ সকাল 9টায় এয়ারপোর্টে নামবেন। আমরা একটা বড় রিসিপশন দিতে চাচ্ছি, টু বি অনেস্ট, যে বাংলাদেশে তারা ইন হবে, তারা একটা রাজকীয় পায়, যেন রিসিপশন পায়। আমরা চেষ্টা করব প্রয়োজনে ঘোড়ায় করে নিয়ে আসার জন্য, বা বাসে তো থাকবেই, তারপরে আমাদের একটা রাজকীয় রিসিপশনের চিন্তা করতেছি। ওরা হাইলি ক্রেজি, আদারওয়াইজ তো এত নিউজ ওদের ওখানে হতো না। রবিবার থেকে একে একে ক্যাম্পে যোগ দেবে বাংলাদেশের ফুটবলাররা। এদিকে এখন পর্যন্ত নিশ্চিত নয় প্রবাসী ফুটবলার আরহাম ও বিতোষক চাকমার আশা। হাসান সজীব, ৭১। টানা 4 ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে রবিবার বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চীন। দুই দলই সমান পয়েন্টে এগিয়ে থাকলেও গোল করার দিক থেকে এগিয়ে আছে চীন। কোয়ালিফাই করতে হলে লাল সবুজদের সামনে চীনকে হারানো ছাড়া উপায় নেই। শনিবার বাছাইয়ের শেষ ম্যাচের আগে শেষ অনুশীলন সেরেছে যুবারা। বাহরাইনকে হারানোর পর আত্মবিশ্বাসী টিম ম্যানেজার ও খেলোয়াড়রা। অঘোষিত এই ফাইনালে সেরাটা দিতে চান অধিনায়ক ফয়সাল। রবিবার 5:30টায় মাঠে গড়াবে এই ডু অর ডাই ম্যাচ। এটা সামনের বছরে সৌদি আরবিয়াতে খেলা হবে। আমরা এটার জন্য একটা কোয়ালিফাই করার চান্স আছে। আমরা যদি কোয়ালিফিকেশনটা সাকসেসফুল হতে চাই, আমাদের চায়নার সাথে কালকে জিততে হবে। আমাদের ড্র করলে হবে না, বিকজ ওরা গোল ডিফারেন্সে আমাদের একটু আগায় আছে। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 5:35 আমরা মাঠে নামবো। আপনারা সবাই জানেন যে এটা অঘোষিত ফাইনাল, যারা জিতবে তারাই কোয়ালিফাই করবে। তবে আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, যেহেতু চীন অনেক শক্তিশালী টিম। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে জয় চিনিয়ে এনে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।